টিভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে দীর্ঘ এক দশক পর বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে চা নিলাম। জলপাইগুড়ি চা নিলাম ঘরে 31শে মার্চ থেকে শুরু হচ্ছে চা কেনা বেচা। ভুয়ো ভোটারের খোঁজে ময়দানে নামলো ভাইস চেয়ারম্যান। বাড়ি ঘুরে ঘুরে ভোটার তালিকার সঙ্গে সব তথ্য মিলিয়ে দেখলেন তিনি। এবার আসছে বিস্তারিত সংবাদে। দীর্ঘ এক দশক বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে চা নিলাম। জলপাইগুড়ি চা নিলাম ঘিরে 31 মার্চ থেকে শুরু হচ্ছে চা কেনা বেচা। চা পর্ষদের তরফে আনুষ্ঠানিকভাবে দিন ঘোষণায় খুশি চা নিলাম কেন্দ্রের সঙ্গে যুক্ত সকলে। ভারতের দ্বিতীয় বৃহত্তর চা উৎপাদক জেলা হলো জলপাইগুড়ি। 2005 সালে জলপাইগুড়িতে চা নিলামকে কেন্দ্র করে চালু হয় বিশেষ ব্যবস্থা। মাঝে কয়েক বছর ধুঁকতে থাকার পর 2015 সালে চায়ের অভাব বন্ধ হয়ে যায় নিলাম ঘরে। দীর্ঘ প্রক্রিয়ার পর ফের আনুষ্ঠানিকভাবে নিলাম শুরুর দিন ঘোষণা করেছে টি বোর্ড। 10ই মার্চ মহড়া, 31 মার্চ 14 নম্বর নিলাম দিয়ে ফের যাত্রা শুরু করা হচ্ছে জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্রের। জলপাইগুড়িতে বন্ধ হয়ে থাকা চা নিলাম কেন্দ্র পুনরায় চালুর ব্যাপারে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছিলেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। বাণিজ্য মন্ত্রকের ছাড়পত্র পাওয়ার পর চা পর্ষদ নিলাম শুরুর দিন ঘোষণায় অত্যন্ত খুশি হয়েছেন সাংসদ। এখানকার যে চা নিলাম কেন্দ্রের যারা কার্যকর্তা কর্মকর্তা তাদের একটা প্রচন্ড ইচ্ছা ছিল যে এখানে চা নিলাম কেন্দ্রটা হোক। তারা বারবার আমার সাথে মিটিং করেছে এবং একটা কমিটিও এর আগে করা হয়েছিল। 2020 সালে আমরা শুরু করেছিলাম এই জার্নিটা, যে কিভাবে এটাকে আবার রিস্টাবলিশ করা যায়, রিজামশন কি করে করা যায়। তো তারপর থেকে ক্রমাগত প্রচেষ্টার ফলে কিন্তু আজকে চা নিলাম কেন্দ্র আবার চালু হতে চলেছে। এটা 2015-তে ছিল লাস্ট, এবার আবার সেই 2025-এ সেটা হচ্ছে প্রায় 10 বছর পরে। কবে নাগাদ শুরু হবে এটা? অ্যাকর্ডিং টু মানে যেটা টি বোর্ড চিঠি যেটা পাঠিয়েছে, নোটিফিকেশন দিয়েছে, তাতে 31শে মার্চ এটা শুরু হওয়ার কথা। এখানে চা নিলাম কেন্দ্র যদি ঠিক মতো যদি চলে, আমি আপনাদের বলছি জলপাইগুড়ির যে আর্থিক যে অবস্থা, জলপাইগুড়ির অর্থনৈতিক অবস্থা, জলপাইগুড়ির শহর শুধু না, জলপাইগুড়ির আশেপাশের মানুষের এই আজকে হলদিবাড়ি থেকে আরম্ভ করে ময়নাগুড়ি, মেকলিগঞ্জ, এদিকে লাটাগুড়ি, এই যে জায়গাগুলোর একটা বিরাট সারাউন্ডিং এলাকার একটা বিরাট উপকার হবে অর্থনৈতিক ক্ষেত্রে। আপনারা বলতে পারেন যে কিসে কি করে। দেখুন, এখানকার অনেক চা বাগান এখানে আছে এবং চা বাগান থেকে যদি এখানে আসতে পারতো, এখানে যদি টি ওয়্যার হাউসে যদি রাখতে পারতো এখানকার মানুষ, তাহলে তাদের যেমন খরচ কমে যেত। এবং এখানে টি ওয়্যার হাউসকে কেন্দ্র করে কিন্তু অনেক ব্যবসায়ী, গাড়ির ব্যবসায়ী থেকে আরম্ভ করে লেবার থেকে আরম্ভ করে এরকম বিভিন্ন লোকের যে প্রয়োজন, কিছু অফিসিয়াল কাজের জন্য দরকার যারা, তাদের থেকে আরম্ভ করে সবাই একটা উইন উইন সিচুয়েশন, মানে সবাই এটাতে বেনিফিটেড হতো। এবং আলটিমেটলি অন্যান্য ব্যবসার সাথে জড়িত মানুষও কিন্তু এটার সাথে ইনডিরেক্টলি তারা বেনিফিটেড হতো। এবং অ্যাজ এ হোল টোটাল যে জলপাইগুড়ির উন্নতির ক্ষেত্রে কিন্তু এটা বিরাট সহায়ক হবে। শুধু তাই না, এখানে কর্মসংস্থান একটা অন্য জায়গায় পৌঁছবে বলে আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু এটাকে চলতে হবে এবং তার জন্য সবার কাছে আমার আবেদন আপনাদের মাধ্যমে যে সবাই যেন একে সহযোগিতা করে। জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্রের কার্যকরী কমিটির সদস্য তথা ক্ষুদ্র চা চাষিদের সর্বভারতীয় কমিটির সিস্টার সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী জানিয়েছেন, 10 বছর আগে প্রয়োজনীয় চায়ের যোগান না আসায় বন্ধ হয়ে গিয়েছিল জলপাইগুড়ির চা নিলাম কেন্দ্র। না, এটা তো মানে শুধু মানে একজন চা শিল্পের সাথে জড়িত যারা আজকে উত্তরবঙ্গ তথা মানে সারা ভারতবর্ষের চায়ের মানে সবচেয়ে মুখ্য অংশীদারিত্ব যাদের, সেই ক্ষুদ্র চা চাষীদের পক্ষ থেকে, সারা ভারতের ক্ষুদ্র চাষীদের পক্ষ থেকে এটাকে একটা আমরা দারুণভাবে স্বাগত জানাই এবং জলপাইগুড়ি বাসী হিসেবে খুব খুশি যে প্রায় 1 দশক পরে আবার আমাদের যে চা নিলাম কেন্দ্রটা পুনরুজ্জীবন হচ্ছে। একটা জিনিস আপনাদের ভাবতে হবে যে আমরা যারা ছোট চা চাষী,
আমাদের কাছে কাঁচা পাতার দামটাই মেন। কাঁচা পাতার দামের একটা সমস্যা দীর্ঘদিনের। এই কাঁচা পাতার দামের সমস্যা নিরসন একমাত্র করতে পারে 100% যদি চা নিলামে যায়, এবং কেন্দ্রীয় সরকারও চাচ্ছে যে নিলামের মাধ্যমে দামের স্বচ্ছতা আসুক, এবং তারই ফলস্বরূপ কিন্তু এই জলপাইগুড়ি টি অকশন কেন্দ্রের একটা পুনরুজ্জীবন। আমি মানে অ্যাজ এ স্মল টি গ্রোয়ার, ছোট চা চাষি প্লাস পরিচালন কমিটির সদস্য হিসাবে বলছি, আমরা গত 3 বছর ধরে যে চেষ্টা করছিলাম বিভিন্নভাবে। আপনাকে আর একটা জিনিস খুব ভালো মতো তাৎপর্যপূর্ণ, যেটা আজকে থেকে 10 বছর আগে কেন বন্ধ হলো আর এখন কেন ওটা চালু হওয়ার একটা সুযোগ এসছে, তার কারণ হচ্ছে সেই সময় অত বটলি ফ্যাক্টরি ছিল না। সেই সময় ক্ষুদ্র চা চাষিদের কিন্তু এত প্রোডাকশন ছিল না। 65% আজকে উত্তরবঙ্গের উৎপাদন ছোট চা বাগান, বটলি ফ্যাক্টরি। বটলিপের চা দেখবেন আপনি অকশনে খুব কম যায়, কারণ কি বটলিপের যে চায়ের যে পেমেন্টটা ঘুরে আসতে সময় লাগে প্রায় 3 মাস অকশনে। এবং শিলিগুড়ি অকশন যে সেন্টারটা এখন মানে কি বলবো ওভার কনজিউম, মানে আপনার এটা অনেক বেশি হয়ে গেছে যতটা দরকার। তো আমরা শিলিগুড়ি টি অকশন সেন্টার প্রাচীন পুরনো এটা থাকবেই, তার পাশাপাশি এক্সেস যেটা থাকলো, আজকে টোটাল উত্তরবঙ্গে 140 কেজি চা হয়, তার 30% চা অকশনের মাধ্যমে বিক্রি হয় না। তো আমরা চাচ্ছি অকশনের মাধ্যমে বিক্রি হোক, এবং জলপাইগুড়ি অকশন সেন্টারে একটা ইউনিক জিনিস করা হচ্ছে, যেটা হচ্ছে 2% সিডি দেওয়া হবে, যেটা প্রাইভেট সেলে হয়। এটা একটা ইউনিক জিনিস, এটা কোনো অকশন সেন্টার আজ অব্দি হয়নি। এবং বটলি ফ্যাক্টরিরাও চাচ্ছে যে তাদের চাটা অকশনের মাধ্যমে বিক্রি হয়ে আসুক। আর সবচেয়ে বড় কথা যে টি বোর্ড যেটা করেছে, এনএসআইটি যেটা আছে, যারা এটার প্ল্যাটফর্মটা তৈরি করবে, আগামী 3 তারিখে আমরা আমাদের পরিচালন কমিটির মিটিং ডেকেছি, সেখানে আমরা অনেক কিছু সিদ্ধান্ত নেব, এবং 10 তারিখে একটা মক টেস্ট হবে, এবং আগামী 31শে মার্চের মধ্যে 14 নম্বর সেল থেকে এটা চালু হয়ে যাবে। এটা একটা বড় দিক। আজকে আপনি যদি শিলিগুড়ির গ্রোথ, শিলিগুড়ি যদি আর্থিক উন্নয়ন দেখেন, তাতে চা শিল্প বা চা নিলাম কেন্দ্র কিন্তু একটা বড়, কিন্তু এখানে কিন্তু একটা অবদান আছে। তো আমরা চাই যে জলপাইগুড়ি হচ্ছে সারা ভারতবর্ষে দ্বিতীয় বৃহত্তম উৎপাদনকারী একটা কিন্তু জেলা, ডিব্রুগড়ের পরেই। সুতরাং এখানে এতগুলো স্মল টি গ্রোয়ার, ছোট চা চাষি, এতগুলো বটলি ফ্যাক্টরি, প্রায় 100-র উপরে বড় বাগান, ডুয়ার্স যার নাম, যা 150 বছর হলো, এটা 150 বছরের ডুয়ার্স চায়ের কিন্তু একটা বড় প্রাপ্তি জলপাইগুড়ি জেলার। তো আমরা খুব খুশি, আশা করছি যে চা আসবে, বটলি ফ্যাক্টরি চা আসবে, গুডরিক গ্রুপের চা আসবে, বড় বড় গ্রুপ সবাইকে ডাকা হয়েছে মিটিংয়ে, আমরা আশাবাদী। পিনাকি শীলের রিপোর্ট। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কুশপুত্তলিকা পোড়ানোকে কেন্দ্র করে বাম ছাত্র যুবদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি পুলিশের। শহরের কদমতলা মোড়ের ঘটনা, উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এই ঘটনাকে কেন্দ্র করে। যাদবপুরে গতকালের ঘটনার প্রতিবাদে এদিন বাম ছাত্র যুবদের এক বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। মিছিলটি জেলা কার্যালয় থেকে আসার কথা ছিল কদমতলা মোড়ে। অভিযোগ, কদমতলা মোড়ে আগে থেকে তৃণমূল মন্ত্রী শিক্ষক সংগঠনের এক বিক্ষোভ চলছিল। সে কারণে পুলিশ সেই বাম ছাত্র যুবদের মিছিল ঘুরিয়ে দেয়। সেই মতোই মিছিল গোটা শহর ঘুরে ফের কদমতলা মোড়ে আসে। ততক্ষণে তৃণমূলের শিক্ষকদের বিক্ষোভ সভা শেষ হয়ে গিয়েছিল। এরপরে বাম ছাত্ররা শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করতে গেলে পুলিশ তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং সেটিকে কেড়ে নেওয়ার চেষ্টা করে। এরপরে ছাত্র যুবদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তি এমন জায়গায় পৌঁছয় যে কদমতলা মোড় স্তব্ধ হয়ে পড়ে। এরপরে বিরাট পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো কারণ ছিল না। গতকালকে যা ঘটনা ঘটেছে, গোটা বাংলা না শুধু গোটা ভারতবর্ষের মানুষ লজ্জায় মাথা নিচু করছে। শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যেভাবে ছাত্রদের ওপর দিয়ে গাড়ি চালিয়েছে, উত্তরপ্রদেশের লখিমপুরে ঘটনা ঘটেছিল, আন্দোলনরত কৃষকদের ওপরে গাড়ি চালানো হয়েছিল। আবার পশ্চিমবঙ্গে আন্দোলনরত ছাত্রদের ওপরে, সন্তান সম ছাত্রদের ওপরে গাড়ি চালিয়ে দিয়েছে। প্রতিবাদ হবে, এটা স্বাভাবিক। প্রতিবাদ না হওয়াটাই অস্বাভাবিক। জলপাইগুড়িতে স্বাভাবিক প্রতিবাদ হচ্ছিল। ছাত্ররা, যুবরা, সাধারণ মানুষ, বামপন্থী মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা শিক্ষার প্রগতি চায়, তারা সকলে নেমেছিল। প্রথমে একটা ব্যারিকেড দিলেন, বলেছিলেন যে এখানে তৃণমূলের নাকি একটা প্রোগ্রাম হলো। আপনারা দেখেছেন, আমরা সেই প্রোগ্রামকে ডিস্টার্ব করিনি, আমরা অন্য রুট দিয়ে গেলাম। তারপরে এসে একটা কুশপুতুল দাহর পরিকল্পনা ছিল। ব্রাত্য বসুর
শিক্ষামন্ত্রী তার কুশপুতুল তাহা পরিকল্পনা ছিল। পুলিশ হঠাৎ করে ঝাঁপিয়ে পড়লেন, আপনাদের সামনে দেখলেন ঝাঁপিয়ে পড়লেন। আর পুলিশের কাজ এটা নয়, পুলিশের কাজ ছিল সেদিন গতকালকে ওই ছাত্রটি যাতে গাড়ির নিচে না চাপা পড়ে। এবং সবচেয়ে বড় যে জিনিসটি এভিডেন্স হিসেবে উঠে আসছে, ব্রাত্য বসু যে গাড়িতে ছিলেন সেই গাড়ির পলিউশন ফেল, ব্রাত্য বসু যে গাড়িতে ছিলেন সেই গাড়ির ইন্স্যুরেন্স ফেল। একটা অনৈতিক গাড়ি নিয়ে একটা রাজ্যের মন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন এবং শিক্ষামন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন, এবং সেই শিক্ষামন্ত্রীর গাড়িতে ছাত্রদেরকে চাপা দিয়ে মেরে ফেলবার চক্রান্ত হচ্ছে। মানুষ প্রতিবাদ করবে না? এর প্রতিবাদ জারি থাকবে। পুলিশ যদি মনে করে এই প্রতিবাদ আটকানোর চেষ্টা করবে, ভুল করছেন, এই প্রতিবাদ আটকানো যাবে না। ন্যাক্কারজনক আচরণ আমরা পরে বুঝে নেব। আমরা আন্দোলন আরো বৃহৎ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থার প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখালো পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা শাখা। এদিন বিকেলবেলায় জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে একত্রিত হয়ে ঘটনার প্রতিবাদ জানান সংগঠনের সদস্যরা। সংগঠনের জেলা সভাপতি অঞ্জন দাস বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শান্তিপূর্ণ সভায় উপস্থিত হয়েছিলেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে তাঁর উপরে হামলা চালানো হয়। এর তীব্র প্রতিবাদ করা হচ্ছে। যেহেতু আগামীকাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই শান্তিপূর্ণভাবেই মাইক ব্যবহার না করে প্রতিবাদে মুখর হয়েছেন তারা। ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন যে গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষা সেলের যিনি চেয়ারম্যান অধ্যাপক ব্রাত্য বসু, তিনি একটি শান্তিপূর্ণ সভায় উপস্থিত হয়েছিলেন। সেখানে ইচ্ছাকৃতভাবে তার উপরে প্রাণঘাতী হামলা করা হয় এবং আমাদের জাতীয় পতাকাকে ছিঁড়ে ফেলার চেষ্টা করে অবমাননা করা হয়, এবং তাকে এই যে প্রাণঘাতী হামলা তার প্রতি হলো, এর জন্য আমরা আজকে শিক্ষক সমাজ মাঠে নেমেছি। যেহেতু আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই আমরা কোনো মিছিলে বা যানজট সৃষ্টি করে সাধারণ ছাত্রছাত্রী বা গার্জিয়ানদেরকে কোনো ডিস্টার্ব করতে চাইনি। কোনো মাইক্রোফোন ছাড়াই আমরা শান্তিপূর্ণভাবে আজকে আমাদের যে শিক্ষা সেলের চেয়ারম্যান, আমাদের যিনি নেতা, শিক্ষক নেতা অধ্যাপক ব্রাত্য বসু, তাকে যে হেনস্থা করা হলো তার প্রতিবাদে আমরা শিক্ষকরা আজকে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছি। ভুয়ো ভোটারের খোঁজে ময়দানে নামলেন ভাইস চেয়ারম্যান। দলনেত্রীর নির্দেশ মিলতেই রবিবার সকাল থেকেই ভুয়ো ভোটার খুঁজতে পুরো এলাকার 14 নম্বর ওয়ার্ডে নেতাজি পাড়ার বিভিন্ন বাড়ি ঘুরে ঘুরে ভোটার তালিকার সঙ্গে সব তথ্য মিলিয়ে দেখলেন পুর প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের দলীয় সভায় বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ব্যবহার করে রাজ্যে ভুয়ো ভোটারদের নাম তোলার অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, একই এপিক নম্বরে পশ্চিমবঙ্গ এবং হরিয়ানায় ভোটার রয়েছে। এই একই সমস্যা ধরা পড়েছে গুজরাট, রাজস্থান এবং পাঞ্জাবের ক্ষেত্রেও। এরপরে তিনি দলীয় মন্ত্রী, বিধায়ক সহ নেতাদের নিয়ে কমিটি গঠন করে নির্দেশ দেন, সব ভোটার তালিকা তদন্ত করে দেখতে হবে। নির্দেশ অনুযায়ী এদিন ভোটার তালিকার কাজ শুরু হয়। ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই কাজ শুরু করা হয়েছে। ধূপগুড়ি মহকুমা জুড়ে এই কাজ চলবে। এদিন পুরো এলাকা থেকে ভোটার তালিকার কাজ শুরু হয়। বেশ কিছু বাড়িতে ভাড়াটিয়াও রয়েছেন, তাদেরও নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই বৈঠকের পরে যে নির্দেশ, সেটাকে কার্যকর করতে কি আজকে আসরে? হ্যাঁ, অবশ্যই এটা মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে আমরা এটা কার্যকর করছি, এবং আমরা কিছু গ্রামের মানুষ ভাড়াটিয়া এখানে আছেন, আমরা তাদের নথিপত্রগুলো চেয়েছি। আমরা পৌরসভায় সব জমা নিব। যারা ভাড়ার মালিক, যারা ভাড়া দিয়েছে, তাদের কাছেও আমরা আইডেন্টিফাই করব যে সে সঠিক মানুষ কিনা, কোথাকার মানুষ কিনা। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় একই অ্যাপিক নাম্বারে গুজরাতে বা বিভিন্ন জায়গায় তাদের ভোটার লিস্টে নাম আছে, সেগুলোকে আইডেন্টিফাই করব আমরা। এই কাজটা মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আজ থেকে আমরা শুরু করলাম। প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে এটা ইনকোয়ারি করা। এটা আপনি জানেন যে ওয়ার্ডটা একটা পুরোটাই বাজার কেন্দ্রিক, এবং সেখানে আমাদেরকে আরও বেশি সজাগ হতে হবে। বিভিন্ন বাইরের থেকে লোক, এখানে লেবার ক্লাসের মানুষ, তারা এখানে থাকে, তাদের ভোটার লিস্ট বিহারেও আছে, এখানেও আছে। এগুলো আমরা আইডেন্টিফাই করব। যারাই দু জায়গায় নাম থাকবে সেই নামগুলো কাটা হবে। সেটা আমরা একদম মানে পাবলিক টু পাবলিক আমরা এটাকে ইনকোয়ারি করব। না, দেখুন, ভাড়া তো থাকে, মানুষ দিয়েছে, আমরা তাদেরকে এর আগেও দিয়েছি, পৌরসভা জমা দিয়েছে। কিন্তু একটা জিনিস প্রবলেম হয়ে যায়, যখন নতুন কেউ আসে ছেড়ে দিয়ে চলে যায়, সেই কাগজপত্রগুলো সময়মতো আমরা পাই না। এগুলো আমরা খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন দিব, এবং ওয়ার্ডে আমরা মিটিং করব, প্রত্যেকটা মানুষকে সচেতন করব যে আপনার সেফটির জন্য এটা প্রয়োজনীয়তা। মানুষ ভাড়া নিয়ে থাকতেই পারে,
কিন্তু তার যদি কাগজপত্র ঠিক না থাকে, কোনো অঘটন ঘটলে প্রথমে সে বাড়ি মালিক ফাঁসবে। আমরা চাই যে যৌথ উদ্যোগে পুলিশ প্রশাসন, পৌরসভা এবং এলাকার মানুষ সবাই ভালো থাকে। এ বিষয়ে ভাড়াটিয়া মামনি বেগম বলেন, ভাইস চেয়ারম্যান ভোটার কার্ড দেখেন, কাগজপত্র খতিয়ে দেখা হয়। জানা গিয়েছে এখন থেকে প্রতিনিয়তই এই কাজ চলবে। এখানে ভাইস চেয়ারম্যান আছে, কি করলেন? এই তদন্ত করতেছে, আমরা কথা কাটলো। মানে কি কি খতিয়ে দেখলেন? ভোটার কার্ড? ভোটার কার্ড, হ্যাঁ, ভোটার কার্ড দেখলো। আর কি করলো? নাম জিজ্ঞেস করলো? হ্যাঁ, নাম জিজ্ঞেস করলো। আপনারা কি ভাড়াটিয়া এখানে? হ্যাঁ। এটা কি ভুয়ো ভোটার করছো না? হ্যাঁ, ভুয়ো ভোটারে করছে। আপনার বাড়ি কোথায়? নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। স্বামীর দেহ উদ্ধার শিলিগুড়িতে। স্ত্রী এবং মেয়ের খোঁজে বাড়ির তালা ভেঙে তল্লাশি করল পুলিশ। জানা গিয়েছে ধূপগুড়ি পুর এলাকার 14 নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়ার বাসিন্দা অজয় ঘোষের বাড়িতে কয়েক বছর ধরে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন শিক্ষক অভিজিৎ নাথ। তার সঙ্গে স্ত্রীর এবং মেয়েরও থাকতেন ওই একই বাড়িতে। এদিকে বাড়ির গেটে তালা দিয়ে গত 6 দিন ধরে তিনজনের কোনো খবর নেই। দুদিন আগেই শিলিগুড়ির হাতিরডাঙ্গা এলাকায় বেসরকারি স্কুলের রেস্টরুম থেকে শিক্ষক অভিজিৎ নাথের দেহ উদ্ধার হয়। সেখানে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে শিলিগুড়ি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই ঘটনার খবর জানতে পেরে নেতাজি পাড়ার বাসিন্দা ওই ব্যক্তির স্ত্রী মোবাইল ফোন বন্ধ করলে মোবাইল বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায় না। ভাড়াটিয়া ঘর বন্ধ থাকায় অনেকের মনেই সন্দেহ দানা বাঁধে। ঘরের মধ্যে কি করে রয়েছেন স্ত্রী এবং মেয়ে, তা নিয়ে শুরু হয় প্রশ্ন। বিষয়টি পুর প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিংকে জানানো হলে তিনি ধূপগুড়ি থানায় ঘটনাটি জানান। রবিবার ধূপগুড়ি থানার পুলিশের উপস্থিতিতে তালা ভেঙে ঘরে ঢোকা হয়, কিন্তু ঘরে কিছুই মেলেনি। এবার পুলিশ পুনরায় ঘরটি তালা মেরে রেখে দেন। প্রতিবেশী গৌতম মিত্র জানিয়েছেন, কয়েকদিন ধরেই তাদের খোঁজ মিলছে না। দুদিন আগে শিলিগুড়িতে ভাড়াটিয়া শিক্ষকের দেহ উদ্ধার করে পুলিশ, কিন্তু এখনো স্ত্রী এবং মেয়ের খোঁজ মেলেনি। ঘরটা ফাঁকা ঘর, অগোছালো ঘর রয়েছে। পুলিশ পুরোটা দেখেছে, পাড়ার লোকও ছিল, আমি নিজেও ছিলাম। এখন পুলিশ ওই ব্যাপারে পুরোটাই তদন্ত করবে, কি বিষয়, কেন বা কী হলো। আপাতত ঘরে আবার তালা মেরে দেওয়া হচ্ছে এবং ওদের পরিবারের লোক যারা আছে দিদি ফিদি তাদেরকে খবর দেওয়া হচ্ছে। ওরা বারবার খবর দিলেও আসছে না। আমরা এটাই প্রেশার করবো পুলিশের মাধ্যমে যে এসে তাদের জিনিসপত্রগুলো নিয়ে যায়। কি ঘটনা ঘটেছিল? যে ভদ্রলোক সে ফাঁসি দিয়েছে। কোথায়? ফাঁসি শিলিগুড়িতে ফাঁসি দিয়েছে। কবে বাড়ি থেকে বাইরে হয়েছে পরিবার সূত্রে? এবং পরিবারে ওনার স্ত্রী সন্তান ওনাদের কোনো খোঁজ খবর আমরা পাচ্ছি না। এটাই আমাদের একটা বড় সন্দেহ ছিল যে স্ত্রী এবং সন্তান কোথায় আছে, কেনই ফোন ধরছে না। এটা পুরোটাই কনফিউশন। পুলিশ পুরো দেখছে, যে থানার আন্ডারে আছে আশিকর থানা, সেটাও পুলিশ ইনকোয়ারি করছে এবং এটা আমরা খুব শীঘ্রই পরিবারের লোককে বলবো যে এসে কি ঘটনা একটু হচ্ছে। আমাদের পাশে যে বাড়ি অজয় ঘোষের বাড়ি, সেখানে বিগত 3 বছর থেকে এক শিক্ষক ভাড়া ছিলেন তার মেয়ে এবং স্ত্রীকে নিয়ে। ঠিক আছে, তো এমনিতে ওনাদের দেখেছি খুবই ভালো ছিলেন, কথাবার্তা মিশুকি, সবার সাথে খুব সুসম্পর্ক ছিল, ফ্যামিলিও হ্যাপি লাইফ লিড করতেন তারা। কিন্তু হঠাৎ করে বিগত মঙ্গলবার ওনার ওয়াইফ এবং ওনার মেয়ে চলে যান। কী কারণে যান কেউ জানে না। ওদের মোবাইলও সুইচ অফ। তার পরবর্তী দিন উনিও শিলিগুড়িতে, উনি বিভিন্ন জায়গায় এই প্রসঙ্গে উল্লেখ করে বিভিন্ন জায়গায় কম্পিউটারের উনি প্রশিক্ষণ দিতেন বিভিন্ন স্কুলে। শিলিগুড়িতেও একটা স্কুলে শুক্রবার যেতেন, রোববার শনিবার করে রোববার চলে আসতেন। আবার আমাদের ধূপগুড়িতে হিমালয়ান পাবলিক স্কুল, এরকম বিভিন্ন স্কুলে উনি প্রশিক্ষণ দিতেন আর কি। তো তার পরবর্তীকালে উনি যথারীতি বুধবার সেখানে যান। এখান থেকে ওনাকে খোঁজাখুঁজি করা হয়, ফোন করা হয়, ফোন ধরেন না। বৃহস্পতিবার আমাদের বাড়ির পাশে কোনো এক প্রতিবেশী আকাশ ফোন করে এবং সেই ফোন করার পর ওখানকার যে প্রিন্সিপাল উনি বলেন আপনি কে হন? তো বলে যে আমার মামা হয়। পাড়াতে তো যেহেতু একটা সম্পর্ক রয়েছে সবার। তার পরবর্তীকালে না উনি তো এরকম একটা কাজ করে ফেলেছেন, উনি হ্যাঙ্গিং অবস্থা ওনাকে পাওয়া গিয়েছে। ওখানকার যে ওই বিদ্যালয়ের কর্ণধার উনি বলেন
তো সেই মতো বাড়িটা তালাবন্ধ ছিল, পাড়ার মধ্যে একটা অস্বস্তি ছিল, একটা ভয় ছিল, চাপা একটা টেনশন ছিল যে ভিতরটা কী ব্যাপার আছে। তো সেই রহস্য উদ্ঘাটনের জন্য আজকে পুলিশ প্রশাসনের পদক্ষেপে এবং আমাদের ভাইস চেয়ারম্যান দুদুদা ছিলেন, সকলের মিলিত প্রয়াসে এই তালা পুলিশের প্রশাসনের সাহায্য নিয়ে পুলিশ প্রশাসন খোলে এবং ভিতরে যান এবং সেখানে স্বাভাবিক ব্যাপারই দেখা যায়। তার স্ত্রী ও মেয়েকে কি পাওয়া গিয়েছে? এখন পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায়নি, এমনকি ফোন কলেও তাদের সুস্থ পাওয়া যায়। স্কুল চত্বরে রাতের অন্ধকারে প্রতিনিয়ত বসত মদের আসর। স্কুল চত্বরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল। বিষয়টি জানতে পেরে পুলিশকে নিয়ে স্কুল পরিদর্শন করলেন ভাইস চেয়ারম্যান। ধূপগুড়ি পুর এলাকার 14 নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়া বিষ্ণুপদ নিউ প্রাথমিক বিদ্যালয়ে সন্ধ্যা নামতেই বসে মদের আসর, এমনটাই অভিযোগ স্থানীয়দের। এর আগেও এমন অভিযোগ উঠেছিল, সেই সময় পুরসভা ব্যবস্থা গ্রহণ করে। কিছুদিন যেতে না যেতেই ফের স্কুল চত্বরে বসছে মদের আসর। এদিন স্কুলের ক্লাসরুমের পাশেই পড়ে থাকতে দেখা গেল মদের বোতল, গ্লাস এবং নেশার সামগ্রী। বিষয়টি স্থানীয়রা ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরো বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিংকে জানান। এরপরে রবিবার ভাইস চেয়ারম্যান ধূপগুড়ি থানার পুলিশকে নিয়ে স্কুল চত্বর ঘুরে দেখতে গিয়ে দেখেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল। না, খুবই দুর্ভাগ্যজনক। এটা আমাদের দেখা উচিত ছিল, কিছুটা ব্যর্থতা দায় স্বীকার করে নিতে হয়। এটা কখনো বরদাস্ত করা হবে না। আজকে পুলিশকে খবর দিচ্ছে, পুলিশও ইন্সপেকশন করলো এবং আমরা এই ব্যাপারে আগামীতে আরও কড়া পদক্ষেপ নিচ্ছি। কেউ বা কাহারা এর সাথে জড়িত থাকলে তাদের সাথে কোনো রেহাই হবে না। স্কুল একটা পবিত্র স্থান, এই স্থানে কখনো অবৈধ কাজ হোক এটা কেউ বরদাস্ত করবে না। গোটা পাড়ার মানুষ, এই এলাকার মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য তারাও আমাদেরকে অনুরোধ করেছে। আমরা পুলিশকে প্রত্যেক দিন যাতে পেট্রোলিং হয় সে ব্যবস্থা করব। কিছু খারাপ জিনিস, কিছু মদের বোতল, খুবই দুর্ভাগ্যজনক, এটা মানা যায় না। এখানে টাকা আমরা এখান থেকে অলরেডি ট্রান্সফার করবো, সেই কাজটা কমপ্লিট হয়েছে। কটা সেন্টার হয়েছে? একটাই সেন্টার আছে, সেই সেন্টারটাকে ট্রান্সফার করে আমরা আরেকটা নতুন আমাদের বিল্ডিং ভবন তৈরি হয়েছে, সেখানে ট্রান্সফার করে দেবো। স্কুল থাকবে আর ICDS থাকবে, বাদ বাকিটা স্কুলের কাজেই লাগবে। কিন্তু একটা জিনিসই, কোনো অবৈধ কাজ সেটা কখনো কেউ বরদাস্ত করে না, করবেও না, পাড়ার মানুষও করে না, আমরা প্রশাসনিকভাবে করি না। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা কমিটির 14th জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল জলপাইগুড়িতে। রবিবার শহরের সমাজপাড়া স্টুডেন্টস হেলথ হোমে এই অনুষ্ঠানের আয়োজন হয়। সম্মেলনের সূচনা হয় সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে। এছাড়াও উদ্বোধনী সঙ্গীত, প্রতিবেদন পাঠ এবং সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই দিনের এই জেলা সম্মেলন, এমনটাই জানান উদ্যোক্তারা। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ মহাপাত্র, পার্থসারথী চক্রবর্তী, গোপাল দে সহ অন্যান্য ব্যক্তিবৃন্দ। এছাড়াও এই দিনের সম্মেলনে জলপাইগুড়ি এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজ্ঞান কর্মীরা এসে উপস্থিত হন। বিজ্ঞানকে প্রতিষ্ঠিত করো, বিজ্ঞান মানসিকতার প্রসার ঘটাও, এমনটাই ছিল তাদের মূল উদ্যোগ। এছাড়াও অন্যান্য বিষয়ে উপস্থিত নেতৃত্বরা বক্তব্য রাখেন এই দিনের সম্মেলনে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জলপাইগুড়ি জেলার 14th জেলা সম্মেলন আজকে অনুষ্ঠিত হচ্ছে। এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজ্ঞান কর্মীরা এসেছেন। সারা বছর ধরে আমরা যে কাজটা করি, মানুষের মধ্যে বিজ্ঞান চেতনা গড়ে তোলা এবং বিজ্ঞান প্রযুক্তিকে মানুষের মধ্যে নিয়ে যাওয়া, সেই কাজের পর্যালোচনা করে আগামী দিনের কর্মসূচি আমরা তৈরি করব এই সম্মেলন থেকে। আজকে যেভাবে বিজ্ঞানের উপর আক্রমণ নেমে আসছে, বিজ্ঞান শিক্ষা, বিজ্ঞান গবেষণা এবং বিজ্ঞান মানসিকতার, তাকে প্রতিহত করতে মানুষের মধ্যে বিজ্ঞানকে আরও বেশি বেশি করে নিয়ে যেতে হবে। ছাত্রছাত্রীদের মধ্যে হাতে কলমে বিজ্ঞান, বিজ্ঞান অভিক্ষা এবং শিশু বিজ্ঞান উৎসব ইত্যাদির মধ্যে যেমন বিজ্ঞানের কর্মসূচি আমরা নিয়ে যেতে পারি, এমনি মহিলাদের মধ্যে রান্নাঘরে বিজ্ঞানের মাধ্যমে মহিলাদের বিজ্ঞান মনস্ক করা এবং বিজ্ঞানের বার্তাকে নিয়ে যাওয়া, এবং সর্বোপরি স্বাস্থ্যের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে যে নৈরাজ্য এবং ডাইলুশন হচ্ছে শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, সেই পরিকাঠামো, স্বাস্থ্যের পরিকাঠামো বৃদ্ধির লক্ষ্যে আমাদের কর্মসূচি গ্রহণ করতে হবে এবং সরকারের কাছে আমাদের দাবি থাকবে
এই সরকারি পরিকাঠামো স্বাস্থ্যের ক্ষেত্রে এবং শিক্ষার ক্ষেত্রে বৃদ্ধি করা। পরিবেশ সর্বোপরি, পরিবেশকে আমাদের রক্ষা করতেই হবে। পরিবেশের যে অবস্থা তৈরি হয়েছে, আজকেই যদি আমরা ব্যবস্থা না গ্রহণ করতে পারি, তাই এই পৃথিবীটাকে রক্ষা করা যাবে না। শুধু আমাদের ব্যবস্থা গ্রহণ করলে হবে না, সরকারকেও উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। দিন দিন ফের বৃদ্ধি পাচ্ছে গরু চুরির ঘটনা। ধূপগুড়ি ব্লকের বিভিন্ন গ্রামগুলিতে বাড়ছে গরু চুরির ঘটনা বলে অভিযোগ। গত রাত্রে ঝাড় আলতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খত্তিমারি ত্রিনাথ মন্দির সংলগ্ন এলাকার শ্যামল কুমার রায়ের গোশালা থেকে 2টি গাই এবং 2টি বাছুর নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা, এমনটাই খবর। এদিন সকালবেলায় প্রত্যেক দিনের মতো গবাদি পশুকে গোশালা থেকে বের করতে গিয়ে চক্ষু চরকগাছ শ্যামল রায়ের। দূর একটি নয়, 4টি গরু চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। গরু চুরির ঘটনায় খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ধূপগুড়ি থানার অন্তর্গত ডাউকিমারি আউটপোস্টের পুলিশ। চুরির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘুম থেকে যখন 6টার সময় ঘুম থেকে উঠলাম, আসার পরে গোয়ালঘরে এসে লক্ষ্য করি গোয়ালঘরের দরজা খোলা। তারপরে ঘরের মধ্যে লক্ষ্য করি আমার 4টা গরু ছিল, একটাও ঘরের মধ্যে নেই, সবগুলোর রশি কাটিয়ে দিয়ে নিয়ে চলে গেছে। মানে ঘর কি সেভাবে মানে লক ছিল না? ঘরে এমনি দরজা আটকানো ছিল, হ্যাঁ তালাটা লক করি নেই, তালাটা খোলাই ছিল। কিন্তু মানে এইরকম জায়গা থেকে যেখানে এত পর্যাপ্ত আলোর ব্যবস্থা ছিল সেখান থেকে নিয়ে গেল, কাউকে সন্দেহ হচ্ছে? না না, কি করে সন্দেহ করবো? এখন রাত্রেবেলা কে নিয়ে গেল, কিভাবে নিয়ে গেল? কিন্তু হ্যাঁ, ওই যে আমার গোয়ালঘরের পিছনে একটু আগায় গিয়া ওখানে এক গাড়িতে উঠেছে, পিক আপ গাড়ি, যে টায়ারের চাকার দাগ পড়ে আছে, ওখানে লোড করছে, রশিগুলাকে কাটছে, ওখানে রশিগুলাকে ফালাইছে। আচ্ছা, পুলিশ আসছে দেখলাম, পুলিশ কি ইনভেস্টিগেশন করলো, কি জানালো? পুলিশ আসলো, আমাকে জিজ্ঞাসা করলো, এরকম দেখলো গরুগুলা কি করে কোন দিক থেকে কোন দিকে নিয়ে গেল। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। দীর্ঘ 1 দশক পর বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে চা নিলাম। জলপাইগুড়ি চা নিলাম ঘরে 31শে মার্চ থেকে শুরু হচ্ছে চা কেনা বেচা। ভুয়ো ভোটারের খোঁজে ময়দানে নামলো ভাইস চেয়ারম্যান। বাড়ি ঘুরে ঘুরে ভোটার তালিকার সঙ্গে সব তথ্য মিলিয়ে দেখলেন তিনি। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।